আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং আমি ফাহমিদা সালাম। এবার বিস্তারিত। কারো কথায় প্রভাবিত হয়ে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল সিন্ডিকেট করে বাজার অস্থির করে রেখেছে বলেও অভিযোগ তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে কেউ যাতে আওয়ামী লীগের লোকজনকে সদস্য না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান তার। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, তাদের উপর সদস্য করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচন চাইলেও হীন স্বার্থে একটি দল নির্বাচন বিলম্বিত করতে সরকারকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই রয়েছে প্রকৃত ডেভিল। সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ফেসিবাদ পতনে কোনো বিদেশি শক্তি নয়, দেশের মানুষের আত্মত্যাগী শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই। এছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে মিলাদুদ্দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন বিলম্বিত করতে ফেসিবাদের দোসররা নানা ধরনের অস্থিরতার চেষ্টা করছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। কালো টাকা ও পেশির শক্তি প্রভাবমুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নরসিংদীতে কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জামাত আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামাত ইসলাম এসব দাবির সঙ্গে একমত। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল, এখনও তা ফেরত না দেয়া জুলুমে শামিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। রাষ্ট্র সংস্কার নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে আদিলুর রহমান বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। 90 এবং 24-এর স্বৈরাচার পতন আন্দোলন একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করেন তিনি। এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না।
গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানকে আইনি বৈধতা না দেওয়ায় ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাই অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তোলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বলেন, গণহত্যার দায়ে স্বৈরাচার আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। ছাত্র নাগরিকের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আদর্শিক বিভাজন থাকবে না জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে প্রয়োজন গণপরিষদ নির্বাচন। আওয়ামী লীগকে বিচারিক জায়গা নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় আহ্বান জানাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লবের লিখিত স্বীকৃতি না থাকায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান বিচারপতি এ.এফ.এম. আব্দুর রহমান। বিপ্লবে কোন লিগাল ডকুমেন্ট তৈরি হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে। বলা হচ্ছে 5 তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল। বিপ্লবের স্বীকৃতি দিতে আর গড়িমসি না করার আহ্বান তার। নতুন সংশোধন করে যে এটাকে চালু রাখুক, আপত্তি নেই। বিল্লাল হোসেন, ওটিভি, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশ ও ডিপ স্টেট প্রসঙ্গে এড়িয়ে যান দুই নেতাই। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মার্কিন ডিপ স্টেট নীতি জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলেন এক ভারতীয় সাংবাদিক। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাট ঘেঁষা জুনিয়র সোরসের বৈঠকের বিষয়টিও তুলে আনেন ওই প্রশ্নকর্তা। জানতে চান ডোনাল্ড ট্রাম্পের অভিমত। What you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. জবাবে বাংলাদেশের সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। এ সময় পাশে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে বহুদিন ধরে কাজ করছেন তিনি। সত্যি বলতে বিষয়টা নিয়ে শত শত বছর ধরেই কাজ চলছে। এ নিয়ে আমি পড়েছিলামও, তাই আমি বাংলাদেশ প্রসঙ্গে উত্তরের ভার মোদির উপরই ছাড়ছি। তবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিবর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি। রাষ্ট্রপতি পুতিন কো উনকি মौजूदगी में कि ये समय युद्ध का नहीं है। বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। বৈঠকে তেল গ্যাস আমদানি, অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ বেশ কিছু বিষয়ে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত নেন তারা। এছাড়া অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ভারতের কাছ থেকে আরও সাহায্য চান ট্রাম্প। বৈঠকের আগে ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টস ও তুলসী গ্যাবার্ড সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। বিন ইয়ামিন, RTV। আবারও দেশের খবর। জিকির আজকারে টঙ্গী তুরাগ তীরে চলছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা তৃতীয় পর্ব। এ পর্বে অংশ নিচ্ছে নিজামুদ্দিন মার্কাজ বা সাদ অনুসারীরা। ইজতেমায় হাজির হতে পেরে খুশি মুসল্লিরা চান বিভক্তি দূর হোক। আর সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। অরণ্য কফুরের রিপোর্ট। কাঁধে গাট্টি বচকা ও মুখে আল্লাহর জিকির সঙ্গী করে ইজতেমা ময়দানে হাজির হন মুসল্লিরা। বাদ ফজর নিজামুদ্দিন মার্কাজের আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। পরে তাঁবুতে তাঁবুতে চলে তালিম ও নসিহত। একদিকে দুপুরের খাবার আয়োজন, অন্যদিকে তালিম ও জিকিরে ফুটে ওঠে দিনী মেহনতের চিত্র।
64 জেলার তাবলিগের সাথী সমর্থকরা হাজির হয়েছেন এ পর্বে। যদিও অন্য পক্ষের অপপ্রচারের মুখে পড়ার অভিযোগ অনেকের। দাওয়াতি মেহনতের কৌশল রপ্তের পাশাপাশি সওয়াবের আশা ইস্তেমায় আসা মুসল্লিদের। কিভাবে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকে আমরা চলতে পারি এই বিষয়ে জানা এবং আল্লাহর রাস্তায় বাইরে হওয়া কিভাবে বাইরে হতে পারি এই বিষয়ে এজন্য আসা ইস্তেমায়। মূলত এক প্লেটে আমরা খানা খাইছি, এখন তারা কোনটা বুঝা তাদেরকে কে হটাইছে তাদেরকে আমাদেরকে আমরা বলতে পারি না। সকলে একসাথে আমরা জামাত করার তৌফিক দান করুক এবং একসঙ্গে আমরা কাজ করতে চাই। তাদের যদি মাওলানা সাদ সাহেবের এটা ভালো না লাগে, নিজামুদ্দিন ভালো না লাগে, ঠিক আছে তারা মেহনত করুক, কিন্তু এই জামাতকে কেন তারা আজকে বাধা দেয়? জুমার নামাজে শরিক হন সাধারণ মুসল্লিরাও। ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দুলাউভি। 48টি দেশের মুসল্লি এবারের পর্বে অংশ নিচ্ছে বলে জানায় তাবলিগ কর্তৃপক্ষ। আমরা পুরো পৃথিবীকে এই মেসেজটা এখান থেকে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, একদম সিকিউরভাবে আমানের সাথে। ইজতেমা ঘিরে নানা গুজব চললেও নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে জানান পুলিশ কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটি প্রচার হচ্ছে ওইটি যদি নাও প্রচার হতো আমাদের সতর্কতার কোনো ঘাটতি থাকতো না। আমরা সতর্ক আছি, ঘাটতি আমাদের একটু নজরদারি অবশ্যই থাকবে, আমরা নজরদারি রেখেছি। বয়ান, তালিম ও জিকির আসগারে রোববার পর্যন্ত মগ্ন থাকবেন ইজতেমার মুসল্লিরা। অরণ্য গফুর, RTV, টঙ্গী। 2 সপ্তাহ পরই শুরু হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। সেই হিসেবে হিজরি শাবান মাসে আজকের রজনীকে বলা হয় লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। উপমহাদেশে এটি লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত। নামাজ ও রোজা সহ নফল ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করে মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসছে হিজরি শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরে এ মাসেই বেশি নফল ইবাদত করতেন। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন বলে অনেকের বিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান এই রাতে নফল ইবাদতের পাশাপাশি তাদের মৃত স্বজনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। লাইলাতুল বারাত বা শবে বরাত নামে কোনো হাদিসের মধ্যে কোনো শব্দ নেই। তো লাইলাতুন নিসফে মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি, নির্ধারিত কোনো আবাদত নাই, কিন্তু নির্ধারিত কোনো আবাদত না থাকলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা, গুনাহ মাফ চাওয়া এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা রমজানের যে বিশাল আয়োজন আমাদেরকে দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সেই আয়োজনে আমরা শামিল হতে যাচ্ছি। এর প্রস্তুতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখে নিজেকে তৈরি করেছেন। ফাইনাল ম্যাচের আগে যেরকম আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলাই, প্রস্তুতি নিতে হবে মাহে রমজানকে যথাযথভাবে পালন করার জন্য। শবে বরাত বা ভাগ্য রজনী নামে এই রাতটি ব্যাপকভাবে প্রচলিত থাকলেও ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। লাইলাতুল নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনীকে লাইলাতুল কদর বলা বা ভাগ্য রজনী বলা কিংবা বারাআতের রাত্রি বলা, এই ব্যাপারগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। অনেকে বলছে না, রোজাও রাখা যাবে না, নামাজও পড়া যাবে না, এরাও বাড়াবাড়ি করতেছে। আর যারা এই রাত্রিটাকে ভাগ্য রজনী বানিয়ে ফেলেছে তারাও বাড়াবাড়ি করতেছে। এই রাত্রিতে ফানুস উড়ানো এবং বাজি করা, এরকম বহু রকমের ফটকা ফুটানো, এইসব কাজ থেকে বিরত থাকে। তাদের মতে শাবান মাস জুড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। এই রাত্রিতে নামাজ পড়বে, দোয়া ইস্তেগফার করবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সারা বছর নামাজ পড়ি নাই কোনো রাতে, শুধু এই রাত্রিতেই নামাজ পড়তে যদি যাই, সারা বছর দান খয়রাত করি না, শুধু এই রাত্রিতেই যদি দান খয়রাত করতে যাই, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে না। শুধু শবে বরাতের রাতে নফল ইবাদত না করে বছরের প্রতিটি দিন ফরজ ইবাদত পালনে গুরুত্ব দেওয়ার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। ঋতুর দোলায় চড়ে এলো ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ফাগুনের রঙিন পরশ আর সাদা মেঘের পালে এলোমেলো হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজের আগমনী। বসন্তের সাথে ভাব জমিয়ে হাতে হাত রেখে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বসন্ত বরণের বর্ণিল আয়োজন ঘুরে এসে জানাচ্ছেন শাকিলা করিম। ক্যামেরায় ছিলেন শফিকুল আলম।
ভোরের এই আলো মুগ্ধতা ছড়িয়ে স্বর্গীয় সৌন্দর্যে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়। ইট, কাঠ আর কংক্রিটের শহুরে জীবনে বসন্ত বলতে এর চেয়ে বেশি প্রকৃতির ছোঁয়া মেলা কষ্টসাধ্য বটে। দিনটিতে যান্ত্রিক রাজধানীবাসীকে ফাগুনের ছোঁয়া দিতে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই আয়োজন। সকাল থেকেই বকুলতলায় হাজির ছেলে বুড়ো থেকে সব বয়সী মানুষ। এখানে না আসলে মনে হয় না বসন্ত পালন করা হইতাছে। থাকি বিদেশে, তো এটা আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাল্গুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ সকলে। এই সময়টা মানে শীতের তীব্রতা কাটানোর পরে যে সুন্দর একটা পরিবেশ হয়, এটা উদযাপন করাটা আসলে খুবই দারুণ। ফাগুনের রঙে এবারও আবির মেখে দিল বিশ্ব ভালোবাসা দিবস। দুই উপলক্ষ মিলে উৎসবপ্রিয় বাঙালির কাছে আরো রঙিন এই দিনটি। পয়লা ফাল্গুন হলো ভালোবাসারই একটা রূপ। তো কাজে আমার মনে হয় দুইটা মিলেমিশে একাকার, দুটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাঙালিরা সুযোগ সন্ধানী, যখন বসন্ত আর ভালোবাসা একসাথে পাই তখন তো দুইটাই উদযাপন করতে হয়। একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থেকে যে ভালোবাসাটা আসে সেটাই হচ্ছে মূলত আসল ভালোবাসা। মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী হতে হবে। আমাদের 25 বছর দাম্পত্য জীবনে আমাদের এই ভালোবাসাই আমাদেরকে ঘিরে রেখেছে। একজন আরেকজন অপরের পরিপূরক, এটাই ভালোবাসা। বিদায় নিয়েছে শীতের রুক্ষতা, প্রকৃতিতে লেগেছে বসন্তের রং। আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত এই দুয়ে মিলে প্রকৃতি এবং মানব হৃদয় দুটি যেন রাঙিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শাকিলা করিম, RTV। ফাগুনের হাওয়ার ভালোবাসার প্রাণোচ্ছ্বাসে ভরে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। বাহারি রঙের পোশাক আর ফুলের সাজে প্রাণের মেলাকে রাঙিয়ে তুলেছেন পাঠক দর্শনার্থীরা। ছুটি দিনে উৎসবে রূপ নিয়েছে অমর একুশে গ্রন্থমেলা। অন্যান্য দিনের তুলনায় পাঠকদের সর্বোপস্থিতি আশান্বিত করছে লেখক প্রকাশকদের। পাঠকরা পছন্দের বই কিনতে ভিড় জমাচ্ছেন স্টলে। বইয়ের সঙ্গে সম্পৃক্ততা বাড়লে তবেই আগামীর প্রজন্ম আলোকিত হবে বলছেন লেখক প্রকাশকরা। বই আসলে না পড়লে মানুষ নিজেদেরকে জানবে না, পরিবেশটা জানবে না, আমাদের সমাজ সম্পর্কে জানবে না। এই জন্য বইটা সবসময় পড়া উচিত। মানসিকভাবে সুস্থ থাকা যেটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে বই পড়লে অনেক কিছু জানা যায়। অনেক ভালো লেগেছে, শিখেছি যে কোনো ভিডিও গেম খেলবো না, মোবাইলে মাঠে গিয়ে হচ্ছে আমরা খেলা খেলবো। এটা হচ্ছে বিলিয়ন লাভ, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোমান্টিক উপন্যাস, আর এটা হচ্ছে থ্রিলার উপন্যাস, সাইকো থ্রিলার। জীবনের সাথে যে প্রেমের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়ে এই বইয়ে বলার চেষ্টা করেছি। 6টা গল্প আছে শিশুদের উপযোগী করে লেখা, 6টা গল্প 6 রকমের। রমজানের আগেই কমলো ছোলা সহ সব ধরনের ডালের দাম। কয়েকদিনের ব্যবধানে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অন্যান্য ডাল বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকার মধ্যে। বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলে। বিক্রেতাদের দাবি, চাহিদার সামান্য তেল দিচ্ছে কোম্পানিগুলো। 20 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের। কেজিতে 5 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। ছোলা বুট ছিল 125-30 টাকা, এখন 110 টাকা। যে খেসারি ডাল ছিল 120 টাকা, এখন 110 টাকা। যে মটর ডাল ছিল 90 টাকা, এখন 70 টাকা। সিম এখন 20-30 টাকা কেজি, টমেটো 30 থেকে 35 টাকা কেজি, গাজর 30-35। আগে যে পেঁয়াজ ছিল 45 টাকা, ওইটা এখন 50 টাকা বিক্রি করতেছি, 5 টাকা কেজিতে বাড়ছে। আলুতে বাড়ছে 5 টাকা, আদার দামও বাড়ছে কেজিতে 10 টাকা, ছিল 90 টাকা, এখন 100 টাকা পাইকারি। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আগুনে নিহত হয়েছে অন্তত 6 জন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে দেশটির বন্দর শহর বুসানের একটি নির্মাণাধীন হোটেলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের 90 জন অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে উদ্ধার কর্মীরা। ঘটনাস্থলে এখনও ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন দমকল কর্মীরা। আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পাকিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে অন্তত 11 জন, আহত হয়েছে আরও 6 জন।
শুক্রবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরে খনি শ্রমিকদের বহনকারী ট্রাকে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। হারনাই শহরের ডেপুটি কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিরীহ শ্রমিকদের নির্বিচারে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। খেলার খবর ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল আজ একদিনের বিরতিতে বিশ্রামে নিচ্ছে। এদিন বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাই পৌঁছে 5 তারকা হোটেল দ্য ময়দানে উঠে নাজমুল হোসেন শান্তর দল। কাল থেকে শুরু হবে দলের অনুশীলন। এদিন বিমানবন্দরে টাইগারদের বরণে চোখে পড়েনি কোনো আয়োজন। দুবাই থেকে SM শাফায়েতের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। আর মাত্র দিন কয়েক পরেই পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। সারা রাত ভ্রমণের পর বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাইয়ে পা রাখেন ক্রিকেটাররা। তবে দুবাই বিমানবন্দরে টাইগারদের বরণে চোখে পড়েনি কোনো আয়োজন, এমনকি ছিল না বাড়তি প্রোটোকল। শুধু তাই নয়, সৌম্য মিরাজদের টিম বাস ধরতে সাধারণ যাত্রীদের মতোই হাঁটতে হয়েছে লম্বা পথ। অবশ্য এতে খুব একটা বিরক্তি ভাব দেখা মেলেনি শান্ত সৌম্যদের চেহারায়। হাসি মুখেই মিটিয়েছেন ভক্তদের সেলফি আবদার। সবশেষ টিম বাসে উঠে হোটেলের পথ ধরেন মিরাজরা। ভ্রমণ ক্লান্তি দূর করতে এদিন বিশ্রাম নিবে দল। কাল থেকে শুরু হবে অনুশীলন। 20 ফেব্রুয়ারি ভারত ম্যাচের মধ্য দিয়ে শিরোপা মিশনে নামবে মিরাজ মুশফিকরা। পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 24 তারিখ। একই ভেন্যুতে 27 তারিখ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। রাফি আমিন, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।